তিনি বলছেন 2013 সালের বন্দি চুক্তির কথা তিনি বলছেন। তাহলে কি শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য এবার চাপ সৃষ্টি করা হবে বাংলাদেশের তরফ থেকে? সেইভাবেই কি গুটি সাজানো হচ্ছে? তারা, হ্যাঁ, একটা একটা বন্দি চুক্তি হয়েছে, এই ব্যাপারে আমার একটা একটা ধারণা আছে, বিকজ আমি এই ব্যাপারে কিছুটা কাজও করেছি। কারণ এই এই আইনটাকে কেন্দ্র করে তারা এর আগেই আপনার এই তাজুলরা কাজ করেছে, তারা অনেকটা আগে থেকে কাজ গুছিয়ে নিয়েছিল এইসব ব্যাপারে কি বলবে না বলবে। কারণ তারা যে এই রায়টা আসবে আগে থেকেই জানতো এবং এটা নিয়ে তারা নড়াচড়া করেছিল। তখনই আমার কিছু সোর্স আমাকে ধারণা দেয় এবং আমি মোটামুটি জানি যে ওদের ছকটা কি। কিন্তু এটা আপনাকে এক লাইনে আমি বলে দিতে পারি যে এখানে মজার ব্যাপার হচ্ছে যে তাজুল বলছে যে ভারত যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, ভারতকে আইন শেখাচ্ছে। ভারতে এই ধরনের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ভারতে আছে যে ভারতকে আইন শেখানো হচ্ছে? ভারত সরকারের পূর্ণ এখতিয়ার আছে। আপনি যদি এই বন্দি চুক্তিটা ভালো করে পড়েন তাহলে দেখবেন যে এখানে ভারতের হচ্ছে একটা ডিসক্রিশনারি ক্ষমতা আছে। ভারত যদি মনে করে যে যেই ব্যক্তিকে প্রত্যাপন করতে চাইছে তার বিচার প্রক্রিয়া একটা মকারি বা বিচার প্রক্রিয়া প্রহসনমূলক ছিল এবং এই বিচার যথাযথ আইন মেনে এই বিচার প্রক্রিয়া করা হয়নি এবং এটি একটি পলিটিক্যাল মোটিভেটেড ছিল, তখন ভারত সরকার এটার জন্য বাধ্য না। আপনি যদি আমার কাছে এখন বন্দি আমি আমার যতটুকু মেমোরি আছে মেমোরি থেকে বলেছি, কারণ আমি আমার কয়েকজন ক্লায়েন্টের ব্যাপারে এই বন্দি চুক্তিটাকে তখন আমার কিছুটা পড়তে হয়েছিল। ফলে সেই জায়গাতে পরিষ্কারভাবে লেখা আছে যে ভারত কোনো পলিটিক্যালি মোটিভেটেড কোনো ট্রাইব্যুনাল বা ট্রায়ালের আপনার এটাতে পাত্তাও দেবে না এবং এটা তারা দিতে বাধ্য না। আর এই বন্দি চুক্তি আপনাকে কোনোভাবে এইটাতে আপনার বাধ্য করে না যে আপনাকে দিতেই হবে। সেখানে অনেকগুলো ইফ, বাট, অর এগুলো রয়েছে যেগুলো আসলে পূর্ণ করে ভারতের কাছে যখন এগুলো চাওয়া হবে, আমি জানি না ভারত কি অ্যান্সার করবে। তবে এটা তারা যথেষ্ট লজ্জা পাবে বলে আমার ধারণা, কারণ এটি তো কোনো ট্রাইব্যুনাল না, এটি তো কোনো বিচার ব্যবস্থা না যেখানে আপনার মানে আমরা একটা কথা বলি সবসময়, সেটা হচ্ছে যে ইকুয়ালিটি অফ আর্মস। যখনই বিচার চলে তখন আপনার দুপক্ষকে সমান শক্তি দেওয়া হয়, দুপক্ষকে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়। আরেকটি ব্যাপারে এটা রয়েছে যে বিচারের ক্ষেত্রে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, অর্থাৎ আপনি বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণভাবে নির্দোষ। বারবার এইসব জার্গন গুলো, এইসব লিগাল জার্গন, লিগাল থিওরি গুলোকে বা লিগাল প্রিন্সিপল গুলোকে ভায়োলেট করা হয়েছে। বিচারের আগেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষের যে আইনজীবীকে তারা নিয়োগ দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তারা রাষ্ট্রের পক্ষ থেকে যে আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই লোকটি ফেসবুকে লিখেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর ফাঁসি চাই। সেই লোককে আপনার আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে আপনি বুঝতেই পারছেন যে এইটাকে আমরা কেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলছি। ক্যাঙ্গারু ট্রাইব্যুনালটা একটা মকারি অর্থে বলা হচ্ছে। সো এইসব জায়গাতে আমার মনে হয় না ভারত সরকার কখনোই এইসব আলতু ফালতু জিনিসে সাড়া দেবে। ওই চিঠি হয়তো বা ইগনোর করে যাবে যে কোথায় কি পাঠিয়েছেন, আপনি পারলে কিছু করেন না। সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার যে আসলে তাদের সংবিধানে কোনো ক্ষমতা নেই এটা তো গোটা বিশ্বই জানে। তবে এই যে ধানমন্ডির আমি ছবিগুলো একটু দেখাতে বলবো, 32 নম্বর ধানমন্ডি, সেখানে আবার রীতিমতো ভাঙচুর শুরু হয়ে গিয়েছে, পুলিশ নেমেছে, সেনা নেমেছে এবং একই সঙ্গে ঢাকার রাজপথে সেই যে ছবিগুলো আমি একটু বলবো দেখানোর জন্য রীতিমতো গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এবং এখান থেকে দাদা যে প্রশ্নটা উঠে আসছে যে হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে কি তাহলে সেনাবাহিনীর শাসন জারি হচ্ছে 24 ঘন্টার মধ্যে? নাহলে রুখবে কে এই বিশৃঙ্খল পরিস্থিতি? না, প্রথমত হচ্ছে যে আমি টাইম ফ্রেমটা জানি না, কিন্তু আমি আপনাকে একটা প্রেডিক্ট তখন করেছিলাম যে সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেখানে বাংলাদেশ জরুরি অবস্থার দিকেই ধাবিত হচ্ছে। কারণ এই জিনিসটা তো আসলে এখানেই থেমে থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগের আমরা যারা নেতাকর্মী আছি, আমরা আমাদের আমাদের এখানে রিয়াকশন থাকবে এবং আমাদের কর্মসূচি অচিরেই হয়তোবা ঘোষণা করা হবে যে আমাদের পরবর্তী কর্মকাণ্ড কি। ফলে আপনার এখানে ডু অর ডাই সিচুয়েশন। আমাদেরকে তো আপনার এমন, যখনই আপনি আমাদেরকে কোণঠাসা করে আমাদেরকে মারার চেষ্টা করবেন, অর্থাৎ আমাদেরকে কোনো ধরনের স্পেস এখানে নাই, স্বাভাবিকভাবে আমার ব্রিদিং স্পেস যখন আমার থাকবে না তখন আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব এটাকে প্রতিরোধ করবার জন্য। একটি সরকারকে, একটি অবৈধ সরকার অবৈধভাবে আপনার উড়ে এসে জুড়ে বসে এখানে আপনার বিচারে রায় দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, এখানে আপনার এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে, তো স্বাভাবিকভাবেই এইগুলার রিপারকেশন আছে, এগুলোর পাল্টা রিপ্লাই আছে। এবং যখনই এগুলো দেওয়া শুরু হবে তখনই বাংলাদেশে আসলে গৃহযুদ্ধের একটা পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে, সেটি আপনি কাগজে কলমে তখন দেখতে পাবেন। তো এমতো অবস্থাতে আমি তো বাংলাদেশের সেনা শাসন ছাড়া বা জরুরি অবস্থা ছাড়া, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা তো আসলে নিঝুমদা, সেখানেও তো ওয়াকারুজ্জামান বসে রয়েছেন যার এই মুহূর্তে কোনো ভয়েসই নেই। তার দ্বারা কি সম্ভব হবে টেক ওভার করা? একটু কি আপনাকে বলে দেওয়া যেতে পারে যে আমি এই মুহূর্তে মন্তব্য করবো না কোনো বিষয়ে, কিন্তু কেউই
কোনো সুনির্দিষ্ট ব্যক্তি শেষ কথা না আসলে, এটা আপনাকে একটু জানা রাখা ভালো। আচ্ছা আচ্ছা, যে আলোচনাটা আমরা করছিলাম এবং আপনি যেটা বারবার করে কিছুদিন আগেও বলেছেন যে বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টের ভেতরেও একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকজন সেনা অফিসারকে সেখানে বন্দি করে রাখা হয়েছে, এই খবরগুলো তো বেশ আমরা কয়েকজন না, অনেক অনেক অফিসারকে, হ্যাঁ প্রায় 14-15 জন অফিসারকে সেখানে আটক করে রাখা হয়েছে এবং তাদেরকে কোনো ধরনের আইনজীবী নিয়োগ করতে দেওয়া হচ্ছে না। তাদের সাথে তারা এক একজন লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে মেজর পদমর্যাদা, তাদেরকে যেখানে হাবিলদার গুলোকে রাখা হয়েছে, যেসব সৈন্যকে আপনার কারাগারে রাখা হয়েছে, তারা দুর্ব্যবহার করছে। তাদেরকে সঠিকভাবে খাবার দাবারের ক্ষেত্রেও সেখানে অনিয়ম রয়েছে। সোজা কথা হচ্ছে যে ওই জায়গাতে যে কারাগার বানানো বানানো হয়েছে সেখানে এক ধরনের অমানসিক অকথ্য নির্যাতনের পর্যায়ে চলে গেছে। ফলে এগুলোর ফলে যেটা হয়েছে যে সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার আছে, মিড লেভেল অফিসার আছে, সিনিয়র অনেক অফিসার আছে, তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবং আমি আগেই বলেছি যে সেনাবাহিনীর ভেতরে ক্র্যাক আছে এবং পোলারাইজেশন ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। ফলে কোথা থেকে যে কি হবে ইউ নেভার নো। আর আপনি যে 32 নম্বরের ভিডিওটা এখানে চলছে বা 32 নম্বরের কথা বলছেন, এই 32 নম্বরে কয়দিন আগে তারা ভেঙেছে ফেব্রুয়ারিতে। এইখানে আর ভাঙা অবশিষ্ট আছেটা কি আপনি আমাকে বলেন। এরা ঘোষণা দিয়ে যখন নেমেছে তখন আপনার সেনাবাহিনী পুলিশ এটা ঠেকায় নেই। যখন তারা তাদের দলবল নিয়ে এসে একটা নাটক তৈরি করেছে তখন এখানে ঠেকানোর অভিনয় করা হচ্ছে, যেটা আমরা ওই 32 ভাঙার সময় দেখেছি। সেনাবাহিনীর লোক এসেছে, এসে আবার চলে গিয়েছে। ফলে এখানে সেনাবাহিনী আসলে এই জায়গা, এই পুরো ব্যাপারটাকে আমার কাছে মনে হয় আজকের রায়ের সাথে সম্পর্কিত। এটা এক ধরনের নাটক, এটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় না, এটা জাস্ট তাদের রুটিন একটা নাটক, পাবলিককে আপনার অনেকটা ডিরেল করবার জন্য ভাবনাকে। এতটুকু, এর বাইরে আমি আসলে অন্য কিছু ভাবতে পারছি না। একদম একদম। এই যে আমরা যে এই যে ডিপ স্টেট থিওরিগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা কি এটাকে ডিপ স্টেট 3 বলতে পারি? কারণ মোহাম্মদ ইউনুসকে বসানো, তারপরে পাকিস্তানের অফিসারদের আসা, বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে ইউএস এর নেভাল অফিসাররা তারা আসছেন, সেন্ট মার্টিন দখল করে নিচ্ছেন, এই মুহূর্তে ডেনমার্ক। তাহলে কি আমরা কি এটাকে ডিপ হ্যাঁ, মানে স্টেট পুরো ব্যাপারটা তো একটা চক্রহারে ঘুরছে এখানে, মানে সিম্পল অ্যাজ দ্যাট। আপনি এটাকে আপনার সুবিধা মতো যে কোনো নামে আপনি দিতে পারবেন। ইয়েস, ডিপ স্টেট 3 সাউন্ডস রিয়েলি নাইস, কিন্তু আলটিমেটলি এখানে যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে এখানে এক ধরনের কতগুলো দেশ চলে এলো আপনার বাংলাদেশের, যদিও বলতে খুব খারাপ লাগছে কারণ বাংলাদেশকে আমরা সবাই খুব ভালোবাসি, প্রত্যেকেরই একটা সূত্র বাঁধা রয়েছে বাংলাদেশের সঙ্গে, তাহলে কতগুলো দেশ চলে এলো, পাকিস্তান, আমেরিকা, তুরস্ক, এবার কি তাহলে ডেনমার্ক? তুরস্ক এবং এখানে চায়নার অর্থায়ন ছিল, এটাও বলা হচ্ছে। এবং আপনাকে আমার একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই পুরো যাত্রা, এই যে যাত্রা আপনি